সংস্কার মানেই সংবিধান পরিবর্তন নয় বলেছেন আইন উপদেষ্টা। ভালো কাজের দৃষ্টান্ত রেখে যাবে এই সরকার, জানিয়েছেন রিজওয়ানা। সফল নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাইলেন ডক্টর ইউনূস। একদিনে 2 ভোট চ্যালেঞ্জিং হলেও সাফল্যের আশা অর্থ উপদেষ্টার। 15 বছরে কিছু সাংবাদিকও ছিলেন ফ্যাসিবাদের স্বেচ্ছার সমর্থক, বলেছেন মির্জা ফখরুল। গণমাধ্যমের স্বাধীনতায় অকুণ্ঠ সমর্থন। সাংবাদিক নিপীড়ন বন্ধে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তনের তাগিদ অ্যাটর্নি জেনারেলের। মুক্ত গণমাধ্যমের নিশ্চয়তা দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র যেন দুর্বল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেছেন, সংস্কার মানেই শুধু সংবিধান পরিবর্তন নয়। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানালেন, ভালো দৃষ্টান্ত রেখে যাবে অন্তর্বর্তী সরকার। রিপোর্ট মোবাশ্বের আহমদের। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাথে ছিলেন পরিবেশ, বন, জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সমাপনী বক্তব্যে আইন উপদেষ্টা জানান, বিচার ব্যবস্থা ডিজিটালাইজেশনের পরিকল্পনা হাতে নিয়েছে আইন মন্ত্রণালয়। এতে মামলা সংক্রান্ত জটিলতা, ভোগান্তি ও খরচ কমে আসবে। সংস্কার নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টির অভিযোগও করেন তিনি। আমরা মনে করি সংস্কার মানে হচ্ছে সংবিধান পরিবর্তন করা। এটা তো আপনার ওভারনাইট করার ব্যাপার না। আমার সুযোগ আসলে আমি সব কিছু আইনের মধ্যে ঢুকিয়ে দিই, সাথে সাথে সংস্কার হয়ে গেল, সাথে সাথে সমস্ত অন্ধকার ঘর আলো হয়ে গেল। এ তো এরকম মানে এরকম কিছু ব্যাপার না। আমি একটা সিম্পল উদাহরণ দিই। আজকে আমাদের দেশে যারা অ্যাথলেট আছে তাদের যদি আপনি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ট্রেনিং করান, সে কি উসাইন বোল্ট হয়ে যাবে নাকি সে মারা যাবে? মারা যাবে না? কাজে আমাদের একটা বুঝতে হবে, আমরা অতিরিক্ত মানে অতিরিক্ত সংস্কার যেটা আমি নিতে পারি না, সেরকম সংস্কার করতে গিয়ে আমি রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলি কিনা সেটাও আপনাদের চিন্তা করতে হবে। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, কুচক্রীদের হাত থেকে দেশকে বের করে আনতে হবে। দৃষ্টান্ত হয়ে থাকবে বর্তমান সরকারের জনকল্যাণকর কাজ। এটা যে শুরু হলো এবং আমাদের আইন অঙ্গন দিয়ে শুরু হলো, এই জন্য আইনজীবীদেরকেও আন্তরিক মোবারকবাদ যে তারা এই পরিবর্তনটা মেনে নিলেন। আইনজীবীরা তো পক্ষে বিপক্ষে তর্কাতর্কি ছাড়া কোনো কিছু মানতে চান না। আমাদের সরকার আর যে 2-2.5 মাস আছে, এই 2-2.5 মাসের মধ্যে একটা বড় ভালো দৃষ্টান্ত সৃষ্টি হবে। এই সরকারের নেওয়া কার্যক্রম নির্বাচিত সরকারকেও এগিয়ে নিতে হবে বলে জানান উপদেষ্টারা। আমাদের যে পরিবেশ। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পে সারা দেশে আতঙ্ক তৈরি হওয়ায় ভূমিকম্প প্রস্তুতি সংক্রান্ত বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধান উপদেষ্টা। সোমবার বিকেল 5টার দিকে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার ও শনিবার 2 দিনে 4 দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর এই জরুরি বৈঠক আহ্বান করা হয়। এ বৈঠকে রাজধানী সহ সারা দেশে ঝুঁকিপূর্ণ ভবন উদ্ধার সক্ষমতা, জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় নিয়ে আলোচনা হয়। শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। রিক্টার স্কেলে 5.7 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। আগামী সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আরকর-বচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ সমর্থন চান। প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক রূপান্তর ও আসন্ন সাধারণ নির্বাচনে কমনওয়েলথের সব সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান তিনি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এই সময় কমনওয়েলথ মহাসচিব নির্বাচন ও পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন। মহাসচিব নিশ্চিত করেন, আসন্ন নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য কমনওয়েলথ প্রস্তুতি নিচ্ছে। বৈঠকের তরুণদের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি, সামাজিক ব্যবসা সৃষ্টি, বেকারত্ব, কার্বন নির্গমন ও বৈষম্য হ্রাসের লক্ষ্য নিয়ে 3-0 ভিশন বাস্তবায়ন সম্পর্কেও আলোচনা হয়।
3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সকালে ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি সকাল 8:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। বিমানবন্দরে শেরিং তোবগেকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। এই সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিদায়ের আগে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়। বাংলাদেশে অবস্থানকালে স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট সংযোগ এই দুই বিষয়ে দুইটি সমঝোতা স্বাক্ষর করে দুই দেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা সহ একাধিক অনুষ্ঠানেও অংশ নেন ভুটানের প্রধানমন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা শেরিং তোবগের সাথে সাক্ষাৎ করেছেন। জাতীয় নির্বাচন আর গণভোট একসঙ্গে আয়োজনের কারণে খরচ বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে এ বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। এদিন বৈঠকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয় বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি জানান, চালের দাম দীর্ঘদিন স্থিতিশীল থাকলেও এখন বাড়তি, তাই নন বাসমতি চাল আমদানি করা হবে। উপদেষ্টা বলেন, অন্য দেশে জিনিসপত্রের দাম এভাবে বাড়ে না। এর সমাধান শুধু প্রশাসন দিয়ে নয়, রাজনৈতিক সরকারও লাগে। এক প্রশ্নের জবাবে বলেন, শুধু ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেওয়া হবে। প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের কারণে নির্বাচনের খরচ বাড়বে বলে জানান অর্থ উপদেষ্টা। নির্বাচনের জন্য, গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে, ওখানেও তো আপনার লোকবল রাখবে, তাই না, সিকিউরিটি। এটা আমরা বলেছি যে ওপেন। আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি, কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখন ওই অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছি যে এত তারিখের মতো আপনারা বলে দেন, কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব, জানুয়ারিতে আমরা রেডি করে রাখবো পরবর্তী যে সরকার আছে তাদের জন্য। নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে, তো নির্বাচনেরটা আমার মনে হয় শিডিউল ঘোষণাটার পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ, কন্টিনজেন্সি খরচ থাকতে পারে, তাই না, ইমার্জেন্সি খরচ থাকতে পারে, সেটা তো মিট করা যাবে। সেটা তাদেরও কিছু ফান্ড আছে ফাইন্যান্স মিনিস্টার। অতএব নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই। সোমবার রাত 12টা থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ 16 দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে ভোটার নিবন্ধন। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে। এই কার্যক্রম চলবে 28 নভেম্বর পর্যন্ত। সোমবার তথ্য অধিদপ্তর থেকে জানানো হয়, রাত 12টা থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মেক্সিকো, কিউবা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, পানামা, হন্ডুরাস, হাইতি, নিকারাগুয়া, গুয়াতেমালা, ডোমিনিকান রিপাবলিক, কোস্টারিকা ও বাহামা দ্বীপপুঞ্জ ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমও আগামী 28 নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এর আগে আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী সহ 4 শ্রেণীর ভোটারদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সকাল 11টার দিকে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। ডাক বিভাগের কারিগরি দল থেকে একটি প্রতিনিধি দল সরাসরি বৈঠকে অংশ নিয়েছে। পাশাপাশি জুম প্ল্যাটফর্মে যুক্ত হন সার্কেল ও জেলা পর্যায়ের মনোনীত 150-এরও বেশি কর্মকর্তা। মূলত প্রবাসী অবস্থানরত ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ ভোটার এলাকা থেকে দূরে থাকা কর্মকর্তা, সরকারি কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করার প্রযুক্তিগত ও বাস্তবধর্মী দিকগুলো নিয়ে আলোচনা হয় বৈঠকে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তির পর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় 6:30টার দিকে এ কথা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বেগম জিয়া দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান ডাক্তার জাহিদ হোসেন। রবিবার রাতে খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বোর্ড তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেন। পরে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে, একই সাথে হার্টও আক্রান্ত হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা করে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্তের কথা জানান ডাক্তার FM সিদ্দিকী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15 বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছেন। সেখান থেকে গণমাধ্যম কর্মীদের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিএনপির ৩১ দফায় গণমাধ্যমের স্বাধীনতার প্রতি অকুণ্ঠ সমর্থনের কথাও মনে করিয়ে দেন বিএনপি মহাসচিব। রিপোর্ট সিকান্দার রেমানের। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসির সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, বাংলাদেশে মিডিয়াকে কোনো শিল্প গোষ্ঠীর হাতে দেয়া ঠিক হবে না। গণমাধ্যমে কাজের পরিবেশ ঠিক করার পরামর্শ দেন তারা। চান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন। যত কথাই বলি না কেন, ওই যে কথা আছে, মিষ্টি কথাই তো চিড়ে ভেজে না। তাহলে গণমাধ্যমকে আমরা রাষ্ট্রের স্তম্ভ হিসাবে কোথায় নিয়ে যাব? এই সুনির্দিষ্ট অঙ্গীকার আমাদের মধ্যে যেতে হবে। বেতন কাঠামো পুঁজিবাজারে তালিকাভুক্ত করার কথা বলা হয়েছিল, এইটার সাথে একমত হতে পারছি না, কারণ আমি জানি না পুঁজিবাজারে যে এইটা আমাদের সম্ভব কিনা। মিডিয়া একটা সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান কেবল ব্যবসার জায়গায় থাকলে, মালিকদের কর্তৃত্বে থাকলে, পুঁজির কর্তৃত্বে থাকবে, কেননা পুঁজি চালাচ্ছে, কিন্তু সেটার মধ্যে কতটা জবাবদিহির জায়গা আনা যায়। এবং আমরা বিশ্বাস করি যে যারা আগামীতে সরকার আসবেন তারা যাতে এই রিপোর্টটার আলোকে আমাদের এই ব্রডকাস্ট জার্নালিজমকে সঠিক পথে পরিচালিত করেন। আমাদের একদিকে যখন ওয়াচডগ বলা হয়, আর একদিকে কিন্তু বলা হয় যেমন কুকুর তেমন মুগুর। ইংরেজিতে বলা হয় ওয়াচডগ, শুনতে ভালো লাগে, কিন্তু আমাদের বাংলায় আমরা কি বলি? তার মানে পিছনের দিকে তাকিয়ে কিন্তু খবরের কথা বলতে হবে, পিছন থেকে মুগুর পড়বে কিনা। এই মুগুরের ভয়ের মধ্যে তার স্বাধীন সাংবাদিকতা হবে না। সেমিনারে রাজনৈতিক দলের নেতারা বলেন, গণমাধ্যমে কর্মরতদের জীবন অনিশ্চিত হয়ে যাচ্ছে। মফস্বলের মিডিয়া কর্মীরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলেও মত দেন তারা। বলেন, সোশ্যাল মিডিয়ার ভিউয়ের জন্য নানা ধরনের জিনিস সামনে এসে অস্থিরতা তৈরি হচ্ছে। নৈর্ভিত্তিক এবং নিরপেক্ষ জায়গা থেকে সাংবাদিকতা, গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা, গণমানুষের মাধ্যম হিসেবেও গণমাধ্যমের ভূমিকা পালন করার যে দিকগুলো আছে, সেই দিকে রাজনৈতিক দলগুলো এবং সংবাদ মাধ্যম এবং তাদের কর্মীরা যারা আছেন, সাংবাদিকরা, আমরা সকলে সমন্বিতভাবে কাজ করব। জামাতের প্রতিনিধি হিসাবে না, বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমার সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে, আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয়, আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয়, জনগণের পক্ষে হয়। সাংবাদিকদের অবদান অনুযায়ী পারিশ্রমিক এবং যথাযথ সম্মানী প্রাপ্তিতে আইনি অধিকারের পক্ষে কথা বলেন বিএনপি মহাসচিব। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের ঢাকা, এই দেশের মানুষের ঢাকা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে, যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন, আপনাদের কমিটমেন্ট থেকে জনগণের কাছে আপনারা স্বাধীন সাংবাদিকতা করবেন। রাজনৈতিক দলগুলোর সাথে সাংবাদিকতাকে আলাদা করে রাখার কথা বলেন আলোচকরা। জুলাই গণ অভ্যুত্থানের নির্যাতিত সাংবাদিকদের কথা গুরুত্বের সাথে তুলে ধরেন নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। যারা একসময় দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তারা নির্বাচন নিয়ে এক এক সময় এক এক কথা বলছে, মন্তব্য করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে বিএনপি সার্বিক সহযোগিতা ও দূরদর্শী নীতির আলোকে শিক্ষাভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্লাইবুকের উদ্বোধনে গয়েশ্বর রায় এই মন্তব্য করেন। ফ্লাইবুক ভবিষ্যৎমুখী শিক্ষা প্রযুক্তি প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিএনপির অঙ্গীকার বাস্তবায়নে সারা দেশে 4 কোটি লাইব্রেরি প্রতিষ্ঠার কথা জানানো হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মান ধরে রাখতে বিএনপি নীতিগত সহায়তায় ফ্লাইবুক নিয়ে এসেছে এআই ভিত্তিক এক্সাম সিস্টেম, যেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা অক্সফোর্ড সহ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানানো হয়। সাংবাদিক নিপীড়ন বন্ধে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তনের তাগিদ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান। জানিয়েছেন, ডিজিটাল সিকিউরিটি আইনে ঝুলে থাকা মামলাগুলো ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির সুপারিশ করা হবে। রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন রাষ্ট্রের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা আহমেদ সরওয়ারের রিপোর্ট। কিভাবে ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতার উপর প্রভাব ফেলেছে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এবং ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস, যেখানে বলা হয় ক্ষমতাসীনরা এই আইনকে সাংবাদিকদের হয়রানি ও ভয় দেখানোর হাতিয়ারে পরিণত করেছিল। এতে অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান বলেন, আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের সাংবাদিকদের মতামত নিয়ে নাগরিক অধিকার এবং সাংবাদিকদের অধিকার সুরক্ষা করার পথ বের করতে হবে। যেটা বলা হয় আকাশের যত তারা আইনের তত ধারা, সাংবাদিকদেরকে নিবর্তনের জন্য, নিয়ন্ত্রণের জন্য আকাশের সব রকম তারার মতো আইনের ধারা প্রয়োগ করা হয়। এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটাকে
পরিবর্তন করতে হলে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন করতে হবে। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র যারা পরিচালনা করেন, যতক্ষণ পর্যন্ত তাদের মানসিকতার মধ্যে পরিবর্তন না আসবে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে অ্যাটাক করেই এই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি না। যে ফর্মুলায় নাগরিক যে হলুদ সাংবাদিকতার শিকার হচ্ছেন, মিথ্যা প্রোপাগান্ডার শিকার হচ্ছে নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্য আপনারা একটা ফর্মুলা বের করেন যাতে নাগরিকরাও সুরক্ষিত থাকে। আপনি নাগরিককে অরক্ষিত রেখে শুধু নিজের সুরক্ষার জন্য যখন কাজ করবেন, তখন সেটা একটা সমাজে ভুল বার্তা দেবে। যেগুলো স্টে আছে সেগুলো অতি দ্রুত হাইকোর্টের যে কোনো একটি বেঞ্চে দিলে আমি দরকার নিজে যে বলবো এই মামলাগুলো এই ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করে দেন। আলোচনায় ব্যারিস্টার সারা হোসেন বলেন, আগের মতো এখনো সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা না থাকলে সেটি হবে উদ্বেগের। আমাদের খুব জরুরি সুপারিশ হবে যে এই পুরনো আইনগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা দেখা। মানহানির কথা অ্যাটর্নি জেনারেল মধ্যে অলরেডি বলেছেন। ক্রিমিনাল মানহানি যে এখন পর্যন্ত আমাদের আইনে আছে এটা অবশ্যই বাতিল হওয়া উচিত। আর এই অন্য আইনগুলো কিভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখা উচিত। আপনাদের মনে থাকবে এগুলো পাকিস্তানে কিভাবে ব্যবহার হচ্ছে আপনারা দেখেছেন, বাংলাদেশে সেভাবে ব্যবহার হতে পারে নাই, কারণ এখানে রিস্ট্রিকশন আছে যে এই ধরনের মামলা করা যায় না সরকারের অনুমোদন ছাড়া। কিন্তু আনফর্চুনেটলি আমরা যেটা এখন দেখছি, সরকার অনুমোদন না দিলেও ওই মবটা চলে গেলে সামহাও দি আদার ম্যাজিস্ট্রেট মামলাটা নিয়ে নিচ্ছে। যে কোনো সরকারকে গণমাধ্যমের জন্য মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান আলোচকরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থানে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় কর্নেল রেদওয়ান ও সাবেক মেজর রাফাত এবং 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে 4 ডিসেম্বর সকাল 9:30টায়। তাদেরকে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয়। ট্রাইব্যুনাল জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে গত 8 অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া 27 নভেম্বর আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ দেওয়া হয়েছে। ঢাকা 6 আসন জুড়ে এবং ঢাকা 7 আসনের বেশ কিছু এলাকার বাসাবাড়িতে দীর্ঘদিনের গ্যাস সংকটের বিষয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে তিতাসের প্রধান কার্যালয়ে এই সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে ইশরাক হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ ঢাকা 6 ও 7 আসনের ওয়ারী, সূত্রাপুর, গ্যান্ডারিয়া, বংশাল, চকবাজার ও কোতোয়ালির বেশ কিছু এলাকায় গ্যাসের সংকট চলছে। এতে এসব এলাকার জনগণকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি নজরে আসায় সমাধানের জন্য তিতাসের ব্যবস্থাপনা পরিচালককে জানিয়েছেন তিনি। ব্যবস্থাপনা পরিচালক সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন ইশরাক হোসেন। ঢাকা 6 এবং ঢাকা 7-এর আংশিক এলাকা অর্থাৎ পুরান ঢাকায় আমাদের প্রচণ্ড গ্যাস সমস্যা, বাসাবাড়িতে দীর্ঘদিনের সমস্যা এটি। তো সেখানকার যে জনগণ রয়েছে তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজকে এসে আমাদের গ্যাস সমস্যার কথা আমরা বিস্তারিত এমডি সাহেবের সাথে আলাপ করেছি এবং ওনার কাছে আমরা এই সমস্যার সমাধান চেয়েছি এবং আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিব সেই আশ্বাস ওনাকে দিয়ে এসেছি। তো উনি খুব যথেষ্ট আন্তরিকভাবে আমাদের অভিযোগটি গ্রহণ করেছেন এবং সূত্রাপুর, গ্যান্ডারিয়া, ওয়ারী, কোতোয়ালি, বংশাল, লালবাগ, চকবাজারে এই অঞ্চলে উনি টিম পাঠাবেন উনি আমাদেরকে জানিয়েছেন। সেই টিম গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে কোন কোন পাড়ায় কোন কোন মহল্লায় গ্যাসের চাপের সমস্যা রয়েছে এবং আমাদের যে ওই এলাকার সাবেক ওয়ার্ড কমিশনার, ওয়ার্ড কাউন্সিলররা রয়েছেন তাদেরকে নিয়েও আমরা একাধিক বৈঠক এই বিষয়ে করেছি এবং আমরা তিতাস গ্যাসকে সর্বোচ্চ সহযোগিতা করব। অগ্নিকাণ্ড ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলে। সোমবার সন্ধ্যা 6টার দিকে যমুনা ভবনের পেছনে এক্সটেনশনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে 6:13 বিজয় 71 হলে আগুনের খবর পান তারা। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাস্থলের খুব কাছাকাছি থাকায় দ্রুত সময়ে পৌঁছে যায় ইউনিটগুলো। পরে নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম মহানগরের কদমতলীতে কম্বলের গুদামে লাগা আগুন। নগরের কোতোয়ালি থানার কদমতলী পোড়া মসজিদ এলাকার চেয়ারম্যান বিল্ডিংয়ে দুপুর 1:30টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, ভবনটিতে আগে পোশাক কারখানা থাকলেও এখন সেটি কেবলমাত্র গুদাম হিসেবে ব্যবহৃত হয়। শীত উপলক্ষে বিপুল পরিমাণ কম্বল মজুত করা হয়েছিল গুদামটিতে। গুদামটির কর্মচারীরা জানান, দুপুর 12:30টার দিকে কাজ শেষ করে তারা গুদাম থেকে বেরিয়ে যান। সেখানে কোনো শ্রমিক ছিল না বলেও জানান তারা। এদিকে ধোঁয়ায় চারদিক ঠেকে যাওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। কিভাবে আগুনের সূত্রপাত ও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা উদ্ঘাটনে তদন্ত চলছে। আশুলিয়ায় তাজরিন ট্র্যাজেডির 13 বছর আজ। তাজরিন গার্মেন্টসের পরিত্যক্ত ভবনের সামনে ফুল দিয়ে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্মরণ করলেন স্বজনরা। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও। সকালে আগুনে ক্ষতিগ্রস্ত তাজরিন ফ্যাশনের সামনে স্মরণ সভা ও দোয়া মাহফিলে অংশ নেন তাজরিন ফ্যাশনসের আহত শ্রমিক এবং বিভিন্ন সংগঠনের নেতারা। স্মরণ সভায় শ্রমিকদের দ্রুত পুনর্বাসন, ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তি দাবি করেন বক্তারা। শ্রমিক নেতারা অভিযোগ করেন, সরকারের অসহযোগিতার কারণেই দোষী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সাক্ষী জটিলতা ও মালিক পক্ষের অসহযোগিতার কারণে মামলার অগ্রগতি থমকে রয়েছে বলেও অভিযোগ তাদের। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে 2 মাস পড়ে থাকা ভুটানের ট্রান্সশিপমেন্ট পণ্যের চালান খালাস হচ্ছে কাল। খালাসের পর চালানটি ভুটান নেওয়া হবে। থাইল্যান্ড থেকে আসা ভুটানের পরীক্ষামূলক চালানটিতে 6530 কেজি পণ্য রয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে শ্যাম্পু, শুকনো পাম ফল, আইস টি, চকলেট ও জুস। চালানটির রপ্তানিকারক থাইল্যান্ডের অ্যাবি ট্রেডিং কোম্পানি লিমিটেড আর আমদানি করেছে ভুটানের অ্যাবি ট্রেডিং। বাংলাদেশ ভুটানের মধ্যে স্বাক্ষরিত এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক ইন ট্রানজিট চুক্তি ও প্রোটোকলের আওতায় পরীক্ষামূলক চালানটি নেওয়া হচ্ছে। 2023 সালের 22 মার্চ এই চুক্তি ও প্রোটোকল সই হয়। ভুটান স্থলবেষ্টিত হওয়ায় দেশটিতে কোনো সমুদ্র বন্দর নেই, ফলে তৃতীয় দেশের মাধ্যমে পণ্য আমদানি করতে হয়। বাংলাদেশের মাধ্যমে শুরু হওয়া পরীক্ষামূলক চালান পরিবহনে দেশটি সন্তুষ্ট হলে নিয়মিত পণ্য পরিবহন শুরু হতে পারে। মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, উৎপাদন খরচ কমিয়ে ফিডের দাম কমানোর চেষ্টা করছে সরকার। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন উপলক্ষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, ফিড তৈরির কারখানাগুলোতে বিদ্যুতের দাম কমানোর চেষ্টা চলছে। সেটা করা গেলে মৎস্য ও প্রাণী ফিডের দাম কমবে। তিনি জানান, 26 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত দেশে প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন করতে যাচ্ছে সরকার। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কক্ষে হবে মূল আনুষ্ঠানিকতা। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে 5 ক্যাটাগরিতে 15 জনকে সম্মাননা দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, কোনো সরকারের সব কাজ শেষ করতে পারে না। বর্তমান সরকার অনেক কাজ এগিয়ে রাখছে, যা নির্বাচিত সরকার শেষ করবে। ভূমিকম্পের মোকাবেলার জন্য জনসচেতনতা ও আইনের বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ IAB আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারে বক্তারা বলেন, রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। এসব ঝুঁকিপূর্ণ ভবনের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া দরকার। তারা বলেন, ভূমিকম্প ঝুঁকি রয়েছে এমন এলাকা চিহ্নিত করা জরুরি। অনুষ্ঠানে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সরকার নগর কেন্দ্রিক দুর্যোগ মোকাবেলার বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেমিনারে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ভবন নির্মাণে আইন প্রয়োগের পাশাপাশি বাড়ির মালিকদের সহায়তা দেওয়ার মানসিকতা তৈরি হতে হবে। সে বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার বিধান থাকা দরকার। এই ভবনগুলো ঝুঁকিপূর্ণ, এগুলোকে ভাঙতে হবে। অনেক সময় রেট্রোফিটিং এর কথা বললে বাড়ির মালিকের হাতে সেই টাকা নাও থাকতে পারে, তখন তাকে আর্থিক একটা সহায়তা দেওয়ার, সহজ শর্তে একটা ঋণ দেওয়ার কথা ভাবতে হতে পারে। বা যেখানে ভাঙতে হবে সেখানে যখন ভাঙতেই হবে তখন যেন আর কোনো লিনিয়েন্সি আমরা না দেখাই, এটা খুবই জরুরি। গত কয়েক বছর যাবত বারবার ভূমিকম্প হচ্ছে, কিন্তু এইবারের মতন ভয় মনে হয় না আমরা আর কখনো পেয়েছি বলে। জনমনে এই যে আতঙ্ক, এটা তখনই যাবে যখন জনগণ দেখবে যে প্রশাসন তার দোরগোড়ায় যাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে গণশুনানি হয়েছে হবিগঞ্জে জেলা শিল্পকলা একাডেমিতে। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। এ সময় তিনি সেবাগ্রহীতাদের অভিযোগ সমাধানের আশ্বাস দেন। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর,
আজিজি দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহিম। বক্তব্য রাখেন পুলিশ সুপার ANM সাজেদুর রহমান সহ অনেকে। পরে সেবাগ্রহীতাদের 85টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। তুচ্ছ ঘটনায় ফরিদপুরের বোয়ালমারী ও সালথা উপজেলার 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 30 জন। পুলিশ জানায় সকাল 7টা থেকে বেলা 10টা পর্যন্ত চলে এ হামলা ও সংঘর্ষ। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায় বোয়ালমারীর পরমেশ্বরদী ও তেলজুড়ি গ্রামের সাথে পার্শ্ববর্তী সালথা উপজেলার খারেদিয়া গ্রামের লোক দলবদ্ধ হয়ে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে তা রণক্ষেত্রে রূপ নেয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকা এখনো থমথমে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সংস্কার মানে সংবিধান পরিবর্তন নয় বলেছেন আইন উপদেষ্টা। ভালো কাজে দৃষ্টান্ত রেখে যাবে এই সরকার, জানিয়েছেন রিজওয়ানা। সফল নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাইলেন ডক্টর ইউনূস। একদিনে 2 ভোট চ্যালেঞ্জিং হলেও সাফল্যের আশা অর্থ উপদেষ্টার। 15 বছরে কিছু সাংবাদিকও ছিলেন ফ্যাসিবাদের স্বেচ্ছা সমর্থক, বলেছেন মির্জা ফখরুল। গণমাধ্যমের স্বাধীনতায় অকুণ্ঠ সমর্থন। সাংবাদিক নিপীড়ন বন্ধে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তনের তাগিদ অ্যাটর্নি জেনারেলের। মুক্ত গণমাধ্যমের নিশ্চয়তা দাবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।